সিলেটের সুনামগঞ্জ জেলা, সাল 2009। রতন মিয়া নামের এক ব্যক্তি ওই গ্রামেই বসবাস করত। তার পৈতৃক পেশা ছিল নৌকা চালানো। অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন তখন তার বাবার সাথে সে প্রতিনিয়তই নৌকা চালাতো। অর্থাৎ তার বাবার যে নৌকাটা ছিল তিনি নৌকা দিয়ে বিলের মাঝে মানুষের অর্থাৎ এক পার থেকে অন্য পারে মানুষদের যাতায়াতের ব্যবস্থা করে দিতেন। সে নৌকা দিয়েই তিনি আয় রোজগার করতেন এবং নৌকার সাহায্যে যা ইনকাম হতো সেটা দিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ চলত। তার বাবা মারা গিয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে, তখনকার সময় অর্থাৎ 2009 সালের কথা। তার বাবার যে নৌকাটা ছিল সে নৌকাটা সে মেরামত করে ব্যবহার উপযোগী করে তুলেছিল। তারপর থেকে প্রতিনিয়ত সে ওই নৌকা দিয়ে বিলের এপার থেকে ওপারে মানুষ পারাপার করে সে যে টাকা পেত সে টাকা দিয়ে তার নিজের সংসার চালাত। তার পরিবারের সদস্য সংখ্যা মোট 4 জন। সে নিজে, তার স্ত্রী এবং তার একটি বড় মেয়ে আছে যে ক্লাস 8-এ পড়ে। তার একটা ছোট ছেলে, সে সবেমাত্র তার 4 বছর বয়স হয়েছে। তার নৌকা দিয়ে মানুষ পারাপারের পাশাপাশি রাতের বেলা যখন মানুষজনের চাপ তেমন থাকতো না তখন সে মাছ ধরত। সে কয়েকটা জাল কিনে এনেছিল, কনুই জাল। সেই জালগুলো সে ব্যবহার করে বিলের একদম যেখানে কম পানি থাকে অগভীর জলে সে জাল ফেলে মাছ ধরত। এটাই ছিল তার মূল পেশা। ওই সময়টা অর্থাৎ 2009 সালের অক্টোবর মাস। হঠাৎ করে তার বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তো সে যেহেতু গ্রামের এক পাশে থাকতো, তো গ্রামের যে শহরটা ছিল অর্থাৎ একটু শহরের মতো এলাকা যেখানে বাজার বা দোকানপাট একটু তুলনামূলক বেশি ছিল, সেটা ছিল একদম বিলের ওই পারে, আর সে থাকতো বিলের এপারে এই গ্রামে। তার মেয়ে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন তার ছিল সন্ধ্যার পর। তার মেয়ের হঠাৎ করে পেট ব্যথা এবং বমি শুরু হয়ে যায়। তো যেহেতু আর কোনো উপায় নেই, আশেপাশে কোনো ডাক্তারও তো সে পাবে না, বা ফার্মেসিতে যে একজন গ্রাম্য চিকিৎসক থাকেন তাই তার কাছে নিয়ে গেলে হয়তো একটু ভালো মন্দ দেখে শুনে ওর মেয়েকে ওষুধ দিতে পারবে। তো সে চিন্তা করলো যে বিলের ওপারে যে বাজার আছে সে বাজারে সে নিয়ে যাবে তার মেয়েকে। তো সন্ধ্যার পর হঠাৎ করে এরকম অবস্থা হওয়াতে তার নৌকাটা সে বের করে, নৌকাটা একদম বিলের পাশেই বাঁধা ছিল খুঁটির সাথে, ওখান থেকে সে এটা ছাড়ায়। তো সাথে করে তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী এবং ছোট ছেলেকে তাদের পাশের বাড়ির আত্মীয়ের কাছে দিয়ে যায়। তো সে তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে নৌকায় ওঠে। নৌকা চালাতে সে শুরু করে। নৌকা চালাচ্ছিল বেশ অনেকক্ষণ যাবৎ। অর্থাৎ বিলের এপার থেকে ওই পারে পৌঁছাতে কম করে হলেও 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, এতটুকু দূরত্ব। তো রতন মিয়া দ্রুত, মানে যত জোরে পারে তার সমস্ত শক্তি দিয়ে সে দাঁড় বাইছিল এবং প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নৌকা চালানোর পর সে একদম বিলের মাঝ বরাবর স্থানে চলে আসে। তো তার যে নৌকাটা ছিল সে নৌকাটা একটা হারিকেন ছিল। সে হারিকেনের সাহায্যেই এবং কিছুটা চাঁদের আলোতে দিক নির্দেশনা পেয়ে, অর্থাৎ সে যেদিকে যেত সেদিকে, তো এই রাস্তা দিয়ে যেহেতু অর্থাৎ সেই বিলের অংশটুকু দিয়ে যেহেতু সে সব সময় চলাচল করে,
তার রাস্তা চিনতে কোনো ভুল হবে না, অর্থাৎ বিলের কোন দিক বরাবর গেলে সে ওই বাজারের ঘাটে উঠতে পারবে সেটা তার একদম ভালো করেই জানা ছিল। কিন্তু ওই যে 5-6 মিনিট নৌকা চালানোর পর যখন সে বিলের মাঝ বরাবর এসে যায়, তখন অর্থাৎ সে দিক হারিয়ে ফেলে। চাঁদের আলো থাকা সত্ত্বেও সে আসলে দিক নির্ণয় করতে পারছিল না। তার মাথা বারবার ঘুরে যাচ্ছিল, সে বুঝতে পারছিল না যে কোন দিকে নৌকাটাকে সে ঘোরাবে। হঠাৎ করে সে ঠিক করলো যে সে ওই দিকে যাবে। তার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, এদিক দিয়ে তো সে সবসময় চলাচল করে, তো ওই দিক দিয়ে সে নৌকাটা চালানো শুরু করে। তো হঠাৎ করে যখন সে নৌকাটা চালাচ্ছিল, সে যেটা ফিল করে, একটা খরস্রোতা নদী দিয়ে আমরা যদি নৌকা চালাই এবং সেই নদীতে স্রোতের বিপরীত দিকে যদি আমরা নৌকাটা চালাই, তো যেরকম শক্তি দিয়ে দাঁড় বাওয়া সত্ত্বেও যেহেতু আমরা নৌকাটাকে সামনে এগোতে পারি না ততটা বেশি, ওই রকমটা ফিল হচ্ছিল। ঠিক ওই রকমটাই ফিল হচ্ছিল রতন মাঝির। সে বুঝতে পারছে না যে হঠাৎ করে বিলের মাঝখানে এত স্রোত কোত্থেকে আসবে। বিলের মাঝখানে তো স্রোত থাকার কথা না, কারণ বাতাসে হয়তো একটু ঢেউ থাকবে, কিন্তু এটা তার খরস্রোতা নদী না যে এটাতে এত স্রোত থাকবে। কিন্তু তার মনে হচ্ছিল যে স্রোতের টানে তার নৌকাটা বারবার পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সে তার সমস্ত শক্তি দিয়ে দাঁড় পাইছে। এদিকে তার স্ত্রী, সে বুঝতে পারে যে ব্যাপারটা আসলে অস্বাভাবিক। সে দোয়া দরুদ পড়ছিল মনে মনে এবং জুড়ে জুড়ে সূরা কালাম পাঠ করছিল বারবার। অবশ্য তার মেয়ে অসুস্থ হওয়ার পর থেকেই অজু করে পাক পবিত্র হয়ে রতন মাঝির স্ত্রী বারবার তার মেয়েকে ঝাড়ফুঁক করছিল, যতটুকু নিজে পারে ততটুকুই সে করছিল। তো যখন সে দোয়া কালাম পাঠ করা শুরু করে, তখন মনে হয় যে নৌকাটা কিছুটা হালকা হয়ে গিয়েছে এবং আগের তুলনায় একটু জোরেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে বেশ মিনিট 5 আবার নৌকাটা চালানোর পর খুব দ্রুততম সময় রতন মাঝি তাদের বাজারের বিলের পারে সেই ঘাটে পৌঁছে যায়। তারপর ওই বাজারে ফার্মেসি থেকে গ্রাম্য চিকিৎসক দেখিয়ে সেখান থেকে ওষুধপত্র নিয়ে সে আবারও সেই বিলের ঘাটে চলে আসে। সেখানে আসার পর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আশেপাশে তেমন যারা নৌকা বায় এই বিলের মাঝে তারা তেমনটা নাই, যার যার বাড়িতে চলে গিয়েছে। তো 2 জন যাত্রী ছিল, তারা ওই পারে যাবে। তো তারা রতন মাঝিকে বলছিল যে তাদেরকে যেন ওই পারে নিয়ে যায়। তো রতন মিয়া ভাবলো যে সে যেহেতু আসছে এখানে, আর তারা ওই যাত্রীরা যেহেতু আর কোনো উপায় নেই, তারা ওই পারে যাওয়ার কোনো উপায় নেই, কোনো নৌকা নেই, সেহেতু সে রাজি হয়ে গেল এবং বলল যে ঠিক আছে, উঠে পড়ুন। তারপর রতন মিয়া ওই 2 জন যাত্রী সমেত তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে সে তার ওই বিলটা পাড়ি দিয়ে তাদের গ্রামে পৌঁছে যায়। তো আসার সময় আর তেমন কিছু সমস্যা হয়নি। বাড়িতে আসার পর সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছিল যে মেয়ের এরকম হঠাৎ করে কেন সমস্যাটা হয়েছে। কারণ মেয়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন সবেমাত্র রতন মিয়া তার নৌকাটা তার বাড়ির যে পাশের ঘাট আছে সে ঘাটে বেঁধে তারপর সে বাড়িতে প্রবেশ করেই দেখে যে তার মেয়ের এরকম অবস্থা। তো তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছিল যে মেয়ের এরকম অবস্থা কীরকম করে হলো, হঠাৎ করে সে কোনো কিছু নষ্ট খাবার টাবারকে সে খেয়েছিল কিনা, তো এই কথাটা যখন জিজ্ঞাসা করছিল, তার স্ত্রী যেটা বলে যে তার মেয়ের নাকি খুব শখ ওই যে তাদের বাড়ি থেকে একটু দূরে মেইন রাস্তা, অর্থাৎ যে মাটির রাস্তাটা আছে বিলের পাড়ের, ওই মাটির রাস্তার একটা পাশে বড় একটা শিমুল তুলার গাছ আছে। সেই শিমুল তুলার গাছের নিচে নাকি সে প্রায় সময় ঘুরঘুর করে। ওইখান থেকে শিমুল তুলার যে ফলটা থাকে ওটা নিচে পড়ে, সে ওখান থেকে শিমুল তুলার যে ওটা সে কুড়িয়ে নিয়ে ঘরে জমায় এবং অনেকগুলো প্রায় 15 থেকে 20টার মতো এরকম শিমুল তুলার ফলটা সে জমাতে পেরেছিল। তো এই কাজ নাকি প্রতিদিন তার মেয়ে করত। অর্থাৎ রতন মাঝির স্ত্রী বারবার বারণ করা সত্ত্বেও সে ওই শিমুল তুলা গাছের নিচে যায়, প্রতিদিন গিয়ে ওখান থেকে সে ওই শিমুল তুলা খোঁজার চেষ্টা করে। এবং মাঝে মাঝেও নাকি এলাকাবাসীর অন্যরা আশেপাশে যারা আছে তারা নাকি দেখেছে এই মেয়ে মাটির ঢিল নিয়ে ওইদিকে ঢিল ছুঁড়েছে। তো ওই দিন সন্ধ্যাবেলা
সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তবুও নাকি তার মেয়ে আসছিল না। তো তার মেয়ে যেহেতু ঘরে আসে নাই, অর্থাৎ বিকেলবেলা তার আশেপাশের যে বান্ধবীরা আছে তাদের সাথে একটু বাইরে হাঁটতে যেত, কিন্তু সন্ধ্যার আগে সে সবসময় চলে আসতো। কোনোদিন মাগরিবের আজান দেওয়ার পর সে আসেনি, কিন্তু ওই দিনই মাগরিবের আজান দেওয়ার পরও তার মা তাকে খুঁজে পাচ্ছিল না। তাই রতন মাঝির স্ত্রী সে বেরিয়ে যায় তার মেয়েকে খুঁজতে। তো গিয়ে দেখে যে সে নাকি ওই শিমুল তোলা গাছের গাছের আশেপাশে সে ঘোরাঘুরি করছে। তো এটা দেখে সে ধমক দিয়ে তার মেয়েকে নিয়ে আসে। তো ঘরে আনার পর থেকেই নাকি সে এরকম তার পেট ব্যথা শুরু হয়েছে এবং সে বমি করছে বারবার একটু পরপর। তো এই জিনিসটা যখন রতন মিয়া তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে, সেও তার মেয়েকে বকাঝকা করছিল যে তুই কেন গিয়েছিস ওখানে, সন্ধ্যাবেলা এমনি জায়গাটা ভালো থাকে না, আবার ওইটা শিমুল তোলার গাছ, মানুষ বলে শিমুল তোলার গাছ ভালো না, ওখানে জিনভূত থাকে, তো তুই এই গাছে কেন যাস, গাছে কাছাকাছি যাস, আবার গাছে ঢিলও ছুড়িস। তো এই সমস্যাটার পরে তো যখন ডাক্তার ওষুধ দিয়েছিল, তো বাড়িতে আসার পর একটু শরীরটা স্বাভাবিক হয়েছিল, বমি বন্ধ হয়ে গিয়েছিল, পেট ব্যথাও কিছুটা কমেছিল। সারা রাত কেটে যায়। পরদিন সকালবেলা যখন রতন মিয়ার ঘুম ভাঙে, সে দেখতে পায় তার বড় মেয়ে তাদের সাথে নেই। অর্থাৎ রাতের বেলা তো তাদের সাথেই ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখে যে ঘরের দরজা খোলা, কিন্তু তার বড় মেয়ে নেই। তো তার স্ত্রীকে সে ডেকে তুলে এবং জিজ্ঞাসা করে যে মেয়ে কোথায় গিয়েছে। তো তার স্ত্রীও নাকি বলে যে তিনি জানেন না, এভাবে কখনো হয়নি। অর্থাৎ একা একা সকাল হোক বা হোক, তো সে ঘুম থেকে উঠে কোনো সময় তার বড় মেয়ে এভাবে ঘর থেকে বের হয়ে যায়নি। তো একটু চিন্তায় পড়ে যায় রতন মাঝি এবং তার স্ত্রী, যে মেয়েটার এরকম সমস্যা এবং তার শরীর খারাপ, তো এমতো অবস্থায় সে হঠাৎ ঘুম থেকে উঠে কোথায় চলে গিয়েছে একা একা, দরজা খোলা। রতন মাঝি এবং তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আশেপাশে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কোথাও জোরে জোরে নাম ধরে ডাকাডাকি করার পরেও কোনোভাবেই তার মেয়েকে সে খুঁজে পাচ্ছিল না। আশেপাশের প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করছিল যে তাদের বাড়িতে এসেছে কিনা। তো তাদেরকে জিজ্ঞাসা করার পরেও তারা জানায় যে তাদের বাড়িতে সে আসেনি। তো অনেক খোঁজাখুঁজির পর যখন হঠাৎ করে মনে হলো যে শিমুল গাছের কাছাকাছি গিয়ে দেখে আছি সেখানে আছে কিনা, তো আসলে সত্যি সত্যি তারা যখন শিমুল গাছের কাছাকাছি যায়, সেখানে গিয়ে দেখে যে তার মেয়ে ওই শিমুল গাছের পাশে বসে আছে। হিন্দুরা যেরকম পূজা করে বা তাদের যেরকম ভক্তি করে তাদের দেবতাকে, এমতো অবস্থায় সে গাছের গোড়ায় বসে ভক্তি করার মতো অবস্থায় বসে আছে। হাত জোর করে, 2 হাত জোড়া করে তার কপালে ঠেকিয়ে সে মাথা নিচু করে বসে আছে ওই গাছের গোড়ায়। তো এই জিনিসটা দেখে রতন মিয়া বুঝে যায় যে আসলেই সে খারাপ কিছুর নজরে পড়েছে। সে একটু দোয়া কালাম পড়তে শুরু করে তারপরে তার মেয়েকে ধরার পর তার মেয়ে জোরে একটা ঝাঁকুনি দেয়, তার শরীর জোরে ঝাঁকুনি দেওয়ার পর যখন রতন মাঝি আবারও একটু দোয়া দূরত তিনি পারেন কিছু, সেটা তিনি পড়েন, তো দেখেন যে তার মেয়ে আস্তে আস্তে তার ভর ছেড়ে দিয়ে একদম শরীর ছেড়ে দিয়ে একদম তার কুলে লুটিয়ে পড়েছে। তো পরবর্তীতে আস্তে আস্তে পানি এনে যখন তার মুখে ছিটিয়ে দেওয়া হয়, তো তার জ্ঞান ফিরলে তখন তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসা হয়, ঘরে নিয়ে আসা হয়। তো সেখানে আনার পর তো এই অবস্থা, তো রতন মিয়া তো বুঝে যায় যে আসলেই কোনো খারাপ কিছুর নজর লেগেছে তার কাছে। তো তিনি করলেন কি, তাদের পাড়ার যে মসজিদ আছে সে মসজিদের ইমাম সাহেবের সাথে তিনি একটু কথা বললেন। সেখানে গিয়ে তিনি সেই হুজুরকে বললেন যে হুজুর, আমার মেয়ের তো এরকম অবস্থা, এখন কি করা যায়, আপনি যদি একটু দেখতেন গিয়ে। হুজুর বলেন যে ঠিক আছে, তিনি যাবেন। তিনি জোহরের নামাজ শেষ করে তিনি যান, অর্থাৎ রতন মাঝির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে মেয়ে বিছানায় শুয়ে আছে। তো তিনি মেয়ের বিছানার পাশে বসে তিনি একটু দেখছিলেন মেয়ের শারীরিক অবস্থা, এবং তিনি জিজ্ঞাসাবাদ করছিলেন যে মেয়ে কি কি কার্যকলাপ করে রাতের বেলা বা এর আগেও কি কি করেছে, তিনি সব কিছু জেনে তিনি বলছিলেন যে ঠিক আছে, হয়তো কোনো কিছুর খারাপ নজর লেগেছে, তো আপনার মেয়েকে এখন থেকে আর সন্ধ্যার পর কখনোই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না,
এবং সব সময় তাকে চোখে চোখে রাখতে হবে যেন তাকে কখনোই একা ছেড়ে দেয়া না হয়। অর্থাৎ এখানে ঘুমিয়ে থাকলেও তার সাথে কেউ একজন থাকতে হবে, সে যেখানেই যাক, অর্থাৎ ঘরের যেখানেই যাক, যেখানে যাওয়ার প্রয়োজন হোক, তার সাথে যেন কেউ না কেউ একজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকে। হুজুর তখন বলেন যে ওনার কিছু জিনিসের প্রয়োজন, এই বাড়িটা তিনি বন্ধ করে দিয়ে যাবেন যেন খারাপ কোনো কিছুর নজর এই বাড়িতে না লাগে, বা যেই জিনিসটার নজর তার মেয়ের উপর পড়েছে সেটা যেন এখান থেকে চলে যায়, সে যেন এই বাড়িতে প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে তিনি বলেন যে আমি একটা কাজ করব, আপনি আমাকে কিছু জিনিস এনে দেন। তো রতন মাঝিকে ইমাম সাহেব বলছিলেন যে আমাকে কিছু কাপড়ের, অর্থাৎ কাফনের কাপড়ের টুকরা আমাকে এনে দিতে হবে, অর্থাৎ এক দেড় গজ কাফনের কাপড় এনে দিলেই হবে। আর তিনি বলছিলেন কিছু সুগন্ধি আতর এবং কিছু এঁটেল মাটি, অর্থাৎ আঠালো যে মাটি থাকে সেই আঠালো মাটি এনে দিতে বলেন। হুজুরকে বলেন, রতন মাঝি হুজুরকে বলেন যে হুজুর এখন তো আপাতত কাফনের কাপড় নেই, আমাকে বাজার থেকে এনে দিতে হবে। তো হুজুর বলেন যে ঠিক আছে, তাহলে আমি আসরের পর আসবো, আসরের নামাজের পর। তো এই কথা বলে হুজুর চলে যান। রতন মাঝিও দুপুরের তার খাবার দাবার শেষ করে সে চলে যায় ওই বিলের ওই পারের বাজারে। তো সেখান থেকে সে কাফনের এক দেড় গজ কাপড় সে কিনে এনে রাখে, এবং হুজুর যেটা বলেছিলেন যে সুগন্ধি আতরও সে এনেছিল সাথে করে। আর সে বিলের ধারের যে একদম কম পানি যেখানে থাকে সেখান থেকে একদম মাটির গভীর থেকে সে একটু আঠালো মাটি সে সেখান থেকে উঠিয়ে আনে বেশ কিছুটা। তো উঠিয়ে এনে সে সেটা হুজুর যে বলেছিল সেটা এনে সে তার বাড়িতে রেখে দেয়। আসরের নামাজের পর হুজুর যখন তাদের বাড়িতে আসেন, তারপর রতন মাঝি হুজুরকে সে কাফনের কাপড়ের টুকরা, আতর এবং এঁটেল মাটি বুঝিয়ে দেন। তো হুজুর করলেন কি, কাফনের কাপড়টা কেচি দিয়ে কেটে তিনি বেশ কয়েকটা টুকরো করে ওই এঁটেল মাটির সাথে সেই সুগন্ধি আতর তিনি মিক্স করেন, ভালো করে মিক্স করে তিনি কাফনের কাপড়ে ভিতরে সে মাটিটা রেখে পুটলা বানান। 5টা পুটলা তিনি বানান। 5টা পুটলা বানানোর পর তিনি রতন মাঝিকে বলেন যে আপনি একটা যে কুদাল বা শাবলের খুন্তির মতো জিনিস নিয়ে আপনি আসেন আমার সাথে। তো হুজুরের সাথে যাওয়ার পর হুজুর করলেন কি, তাদের বাড়িটা যে ছিল একটু, অর্থাৎ মাটির রাস্তা থেকে প্রায় 4-5 ফুট উপরে ছিল উঁচু করা। সেই বাড়িটার প্রায় 5 থেকে 5.5% জায়গা ছিল। তো ওই বাড়িটার একদম 4 কোণায় 4টা হাত, মানে অর্ধেক হাত গাঁথা গর্ত করে সেই গর্তের ভেতরে তিনি ওই কাফনের কাপড়ের টুকরার যে পুটলাটা তিনি বানিয়েছিলেন সেটা পুঁতে দেন 4 কোণায় 4টা ও তাদের বাড়ির। তারপর আরেকটা টুকরা তিনি বলেন যে তাদের যেহেতু মাটির ঘর ছিল, অর্থাৎ ফ্লোরে ছিল, অর্থাৎ নিচটা ছিল মাটি, চারপাশে ছিল টিন, তো তাদের ঘরের ঠিক মাঝ বরাবর আরেকটা গর্ত করার কথা বলে দেন রতন মাঝিকে। তো গর্ত করার পর ওই যে আরেকটা পুটলা অবশিষ্ট ছিল সেই পুটলাটা তিনি তাদের ঘরের মাঝ বরাবর রেখে দেন। আর কয়েকটা তাবিজ তিনি সাথে করে এনেছিলেন, সেই সব তাবিজগুলো বলেন যে মেয়ের গলায় যেন পরিয়ে দেওয়া হয়। আর তিনি বলে দিয়েছিলেন যে সন্ধ্যার পর বা একা একা যেন তার মেয়েকে কখনোই রেখে কোথাও না যাওয়া হয়। এই কাজটা তিনি সবসময় করতে, এবং কিছু আমলের কথা তিনি বলে দিয়ে যান, সেই আমলগুলো এবং মেয়েকে সব সময় চোখে চোখে রাখার যে ব্যাপারটা তিনি বলে দিয়ে যান যে এই ব্যাপারটা কম করে হলেও 21 দিন টানা করতে হবে। এই 21 দিনের ভেতরে যদি একদিনও সে আমল, সেই নিয়ম এবং তাকে যদি একা রেখে কোথাও চলে যাওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। এই কথাটা তিনি রতন মাঝির স্ত্রী এবং রতন মাঝিকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান। তাদের মেয়ের এই সমস্যাটার কথা আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীদের সবার মাঝে ছড়িয়ে যায়। তাদের জানাজানি হয়ে যায় যে তাদের মেয়ে এরকম অসুস্থ, এবং হুজুর এসে তাদেরকে এরকম ট্রিটমেন্ট দিয়ে গিয়েছে। আশেপাশে যারা বয়স্ক ব্যক্তি এবং বয়স্ক মহিলারা যারা ছিল তারা প্রতিদিনই আসতো, জিজ্ঞাসাবাদ করতো এবং বলতো যে মেয়ে যে এত দুঃসাহস দেখাতো, ওই শিমুল তুলা গাছের আশেপাশে যাইতো, ঢিল ছুটতো, এই কারণেই নাকি তারা জিনে ধরছে। সবাই এসে এরকম কথা বলতো রতন মাঝি এবং তার স্ত্রীকে। বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পর
অর্থাৎ তখন প্রায় 16 বা 17তম দিন চলছিল, যখন হুজুর বলে দিয়ে গিয়েছিলেন যে 21 দিন তাদের সেই নিয়মটা পালন করতে হবে। 16 বা 17 দিন পার হবার পর এরকম একটা সময়তে রতন মাঝি, তার স্ত্রী এবং রতন মাঝি রাতের বেলা ঘুমিয়েছিলেন। রতন মাঝি এবং তার স্ত্রীর দুজনের মাঝখানেই কিন্তু তার বড় মেয়েকে ঘুমাতে দেওয়া হতো, এবং তার যে ছোট একটা ভাই ছিল সেও তাদের দুজনের মাঝখানেই থাকতো। হঠাৎ করেই রাতের বেলা রতন মাঝির ঘুম ভেঙে যায়, এবং তার কাছে যেটা মনে হচ্ছিল যে তার মেয়ে সেখানে নেই, তাদের পাশে তার মেয়ে ঘুমিয়ে নেই, এখান থেকে তার মেয়ে হয়তো উঠে গিয়েছে। ঘর তো অন্ধকার, এতটা বোঝা যাচ্ছে না, তবে আন্তাজে খাট থেকে নেমে দরজাটুকু খোলা যাবে এরকম একটা পরিবেশ ছিল, যেটা রতন মাঝি ধারণা করতে পারে। তো রতন মাঝি যখন বুঝতে পারছিল যে তার মেয়ে তার পাশে নেই, সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং সে দরজাটা খোলে। ঘরের দরজাটা খুলে সে ঘরের আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগে। তার মনে হচ্ছিল আসলেই তার মেয়ে ঘরের ভিতরে নেই। তো একটা পর্যায়ে যখন সে বাড়ির পেছন দিকটায় যায়, তো বাড়ির পেছনের দিকটায় বড় একটা খড়ের গাদা ছিল। তারা যে গরু পালতো, সেই গরুকে খড় খাওয়াতো। সেই খড়ের গাদার পেছনের অংশ থেকে সে শুনতে পাচ্ছিল যে তার মেয়ের কণ্ঠে, মনে হচ্ছিল তার কাছে যে তার মেয়ে ওই খড়ের গাদার পিছনে গান গাইছে। এক ধরনের একটা গান, ওই আঞ্চলিক ভাষা একটা গান, তাদের সিলেটে আঞ্চলিক ভাষায় একটা গান গাইছে ওই মেয়ে। রতন মাঝি ওই খড়ের গাদার পেছনের দিকটা যায় এবং দেখে তার মেয়ে উল্টো দিক ঘুরে বসে আছে এবং গান গাইছে। অর্থাৎ সে তার মেয়ের পেছনের দিকটা দেখতে পাচ্ছিল। চুলগুলো ছাড়া অবস্থায়, পিঠটা দেখা যাচ্ছে, সে মাটিতে বসে আছে খড়ের গাদার পেছনে এবং সে গান গাইছে। এই জিনিসটা দেখা মাত্রই রতন মাঝি সাথে সাথে গিয়ে তার মেয়ের কাঁধ ধরে টান দেয় তার দিকে। তো টান দেওয়ার পরে রতন মাঝি যেটা দেখতে পায়, এরকম একটা ফেস তার মেয়ের, যে খুবই বিভৎস বিচ্ছিরি একটা ফেস। তার চুলগুলো ছেটে বুঝতে পারছিল যে তার যে লম্বা চুলগুলো ছিল, সে চুলগুলো ধীরে ধীরে জীবিত হয়ে যাচ্ছিল, এবং সে যেটা দেখতে পাচ্ছিল ওই সময়টাতে, যে ওই চুলগুলো ধীরে ধীরে একদম চিকন, আমাদের যে কেঁচো আছে না, বা আমরা যেটাকে দুমুখো সাপ বলি, এরকম একটা আছে না, আমরা গ্রামাঞ্চলে যেটা দেখি, ওই রকম কেঁচোর মতো দেখতে বা চিকন সাপের মতো দেখতে তার চুলগুলো একদম জীবিত হয়ে নড়াচড়া করছিল, বারবার ঢেউ খেলছিল তার চুলগুলো, এবং এমন একটা বিচ্ছিরি ফেস তার দিকে তাকিয়ে আছে। ফেসের চোখ দুইটা মনে হচ্ছিল একটু লালচে হয়ে আছে, আর ফেসটা এতটাই বিচ্ছিরি, একদম কুচকুচে কালো। তার মেয়ের বডি কিন্তু সুন্দর ছিল, তার মেয়ের স্কিন কালার অনেকটা সুন্দর ছিল, ফর্সা ছিল, কিন্তু সে যেটা দেখতে পাচ্ছে যেটা এতটা বিচ্ছিরি কুচকুচে কালো, এবং তার মাথার কপালের দিকটা একটা বড় একটা লাল রঙের টিপ। এই জিনিসটা দেখে সাথে সাথে সে লাফ দিয়ে পিছনের দিকে সরে আসে এবং সে ভয় পেয়ে চিৎকার দিতে থাকে, তার স্ত্রীকে সে ডাকতে থাকে। তো এমত অবস্থায় ওই মেয়েটা তার বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তো উঠে দাঁড়ানোর পর যেটা রতন মাঝি দেখে যে তার মেয়ের উচ্চতা কিন্তু অনেকটা বড়ই, অর্থাৎ তার সমান উচ্চতা, সে প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো। তো তার মেয়ের উচ্চতাও এরকম, কিন্তু সে এখন তার মেয়ে ভেবে সে যেটা দেখতে পাচ্ছে তার সামনে, সেটা একদমই বেটে, দেখতে প্রায় হয়তো 4 ফুট হবে সর্বোচ্চ লম্বা, এরকম একটা বেটে মেয়ে। এবং সেই মেয়েটা, অর্থাৎ সে যেটা তার মেয়ে বলে ধারণা করছে, ওই মেয়েটা তখন সেখান থেকে এমন একটা দৌড় দিয়ে সাথে সাথে সেই মাটির রাস্তা ধরে একদম বিলের পাশ ধরে সে চলে যায়। এই দৌড়টা সে দেখতে পাচ্ছিল, কারণ যেহেতু তখন বাইরে চাঁদের একদম পূর্ণিমার আলো ছিল, সে দেখতে পাচ্ছিল যেহেতু স্পষ্ট। বাড়ির আশেপাশে তেমন গাছপালাও ছিল না তার বাড়ির। তো এই জিনিসটা সে দেখতে পায়, সেই মেয়েটা দৌড় দিয়ে চলে যায়। রতন মাঝি আর 1 মিনিটও সে দেরি করে না, সে এক দৌড় দিয়ে সে ঘরের ভিতর এসে তার স্ত্রীকে ডাকতে থাকে। তখন তার স্ত্রী ঘুম থেকে উঠে তিনি বলেন যে কি হয়েছে, আপনি চেলেচেলে করতেছেন কেন? তো তখন
বলতেছে যে দেখলাম দেখলাম আমাদের মেয়ে বাইরে গান গাইতেছে, আমি দেখে আসলাম। তো তখন নাকি তার স্ত্রী বলতেছে যে না, আমাদের মেয়ে তো আমাদের সাথেই শুয়ে আছে। তো তিনি তার যে খাটের পাশে যে হারিকেন রাখা ছিল সেই হারিকেনটা জ্বালিয়ে দেন। তো জ্বালিয়ে দেওয়ার পর দেখে যে রুম একদম স্বাভাবিক, তার ছোট ছেলে তার মেয়ে বিছানাতে ঘুমিয়ে আছে, পাশে তার স্ত্রী বসে আছে। তো রতন মাঝি আসলে সে বিশ্বাস করতে পারছিল না, সে আসলে কি দেখেছে। তার ফিল হলো এমনটা, সে ঘরের ভিতরে তার মেয়ে নেই, সে বাইরে গিয়ে কি এমন জিনিস দেখেছে সে আসলে বুঝতে পারে না। আসলে তার ভিতরে খুবই ভয় ঢুকে গিয়েছিল। সে মানে ওই দিন ওই রাতটা সে আর ঘুমাতে পারেনি, সারা রাত সে জেগেছিল এবং সে মানে মনে মনে ভাবছিল যে সে কি দেখেছে, এটা কি ছিল যেটা তাকে বাইরে টেনে নিয়ে গিয়েছিল, যেটা তাকে। পরদিন সকালবেলা সে আবার ওই হুজুরের কাছে যায়, গিয়ে হুজুরকে বলে যে হুজুর, আজকে রাতে তো এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি তো এরকম এরকম জিনিস দেখেছি বাইরে বের হয়ে। তো হুজুর যেটা বলেন যে তোমার বাইরে বের হওয়া উচিত হয়নি, তোমার আগে ঘরের ভিতরে থেকে তুমি ঘরের ভিতরে থেকে দেখতে যে তোমার স্ত্রী, অর্থাৎ তোমার স্ত্রী, তোমার বড় মেয়ে তারা ঠিকঠাক আছে কিনা, তারপর তুমি বের হতে পারে। তো রতন মাঝি বলছিল যে হুজুর, আমি তো মনে করেছিলাম যে আমার মেয়ে ঘরের ভিতরে নেই, আমি ঠিকঠাক মতো না দেখে আমি বাইরে বের হয়ে গিয়েছিলাম। তো হুজুর বললেন যে ঠিক আছে, এখন থেকে রাতে যেন সাবধানে থাকে এবং ঘরের দরজায় যদি কেউ রাতের বেলা নক করে, কেউ মানে দরজা যেন না খুলে, এটা হুজুর রতন মাঝিকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন। এরপর 21 দিন পার হওয়ার পর যে হুজুর দেখে গিয়েছিলেন এবং তাদের বাড়িটা যে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে 21 দিন তার মেয়েকে চোখে চোখে রাখতে হবে, ওই 21 দিনের পরের দিন থেকেই রতন মাঝির মেয়ে একদম স্বাভাবিক হয়ে যায়। পূর্বে যেরকম সুস্থ ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, ওইরকমই তার মেয়ে হয়ে যায়। এবং তাকে যখন একা বাইরে যেতে দেওয়া হতো, সে আর ওই শিমুলতলা গাছের কাছাকাছি যেত না। এবং তার মা অর্থাৎ রতন মাঝির স্ত্রী সবসময় তিনি খোঁজখবর নিতেন তার মেয়ে কোথায় যাচ্ছে, এরকমটা। তো এরপর থেকে তার মেয়ে যখন সুস্থ হয়ে যায়, এরপর থেকেই রতন মাঝির জীবনে কালো ছায়া নেমে আসে। অর্থাৎ রতন মাঝি প্রতিদিনই ছোটোখাটো বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হতে থাকে। রতন মাঝি প্রতিদিন রাতেই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। সে নৌকা চালাচ্ছে, নৌকার আশেপাশে সে দেখত সে যে একদম অন্ধকারের মধ্যে বিলের মাঝখানে সে নৌকায় বসে আছে এবং আশেপাশ থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পাচ্ছিল মেয়ে কণ্ঠে। সে দেখত যে তার নৌকার পাশে অনেকগুলো ডানাওয়ালা মেয়ে তার নৌকার আশেপাশে ঘুরে বেড়াতো। তারা হাসাহাসি করত, তারা ঠাট্টা বিদ্রুপ করত রতন মাঝিকে নিয়ে। এটা সে দেখে ভয় পেত এবং সে যখন অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে নৌকা থেকে লাফ দিতে যেত, তখনই তার ঘুম ভেঙে যেত। তো এরকম স্বপ্ন, ছোটোখাটো বিভিন্ন ধরনের স্বপ্ন সে প্রতিদিন দেখত। এরকম দুঃস্বপ্ন দেখে দেখে প্রতিদিন রাতে সে ঘুম থেকে জেগে উঠত। তার স্ত্রী ব্যাপারটা বুঝতে পারছিল যে তার স্বামীর শারীরিক কন্ডিশন খুবই খারাপ, ভালো না। তাই এতদিন তার মেয়ের কন্ডিশন খারাপ ছিল, মেয়ের শরীর ভালো ছিল না, এখন তার স্বামীর শুরু হয়েছে। রতন মাঝি সে সারাদিন নৌকা চালাতে পারতো না। সে বেশি 1-2 বার বিলের এপার ওপার করে সে বাড়িতে চলে এসে ঘুমিয়ে থাকতো। এরকম অবস্থা হয়ে গিয়েছিল এবং নৌকা যেহেতু সে কম চালাতো, যার কারণে ইনকামও কম হতো, তাদের যে ভরণ পোষণের টাকা সেটাও কমে যেতে থাকলো। এমনই একদিন রতন মাঝি সে সন্ধ্যার আগ মুহূর্তে নৌকাটা ঘাটে বেঁধে সে বাড়িতে চলে আসবে। তো এমন সময় 4-5 জন লোক বলে যে তাদের নাকি খুব ইমার্জেন্সি, ওই পারে যেতে হবে, তারা নাকি সেখান থেকে অন্য শহরে যাবে কাজের জন্য। তো সিলেট শহরে নাকি তাদের কাজ আছে, তো যে কারণে তৎক্ষণাৎ কোনো নৌকা সেখানে নেই, যার কারণে রতন মাঝিকে বারবার তারা অনুরোধ করছিল যেন
যেন রতন মাঝি তাদেরকে ওই পারে দিয়ে আসে। তো রতন মাঝি বলছিল যে দেখেন, আমার শারীরিক অবস্থা এমনি ভালো না, আমি সন্ধ্যার পর এরকম আমি যাব না, আমি নৌকা নিয়ে ওই পার যাব না, আমি আবার আসতে পারবো না, এখন গেলে সমস্যা হবে। তো তারা বারবার অনুরোধ করছিল এবং বলছিল যে তারা নাকি টাকা মানে বেশি বাড়িয়ে দেবে ভাড়া। তো এক পর্যায়ে রতন মাঝি রাজি হয়ে যায় এবং সে সন্ধ্যার পরপরই, অর্থাৎ তখন প্রায় অন্ধকার নেমে এসেছিল চারপাশে, আবার ওই দিন ছিল একদম, অর্থাৎ ওই দিন আর চাঁদ ওঠে নাই, পূর্ণিমার রাত, একদম অন্ধকার চারপাশে। তো এমতো অবস্থায় সে তাদেরকে নিয়ে ওই পারে যায়। বেশ অনেকক্ষণ লাগে, 20 মিনিটের মতো সময় লাগে। একটা নৌকায় তো সবসময় হারিকেন থাকে, সে হারিকেনের আলোতে আস্তে আস্তে সে ওই পারে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাদেরকে নামানোর পর ভাড়া বুঝে নিয়ে তারপর সে পুনরায় তার নৌকাটা নিয়ে রওনা দেয়। নৌকা চালাচ্ছিল অন্ধকারের মাঝেও। একটা একটা হারিকেন একদম নৌকার সামনে রাখা, নৌকার একদম পাটাতনের একদম সামনের অংশতে রাখা। সে হারিকেনের আলোয় আর সামনের অংশ, আশেপাশের অংশ যতটুকু দেখা যাচ্ছিল সেটা অনুমান করেই সে ওই বিলের মাঝ বরাবর দিয়ে সে নৌকা পার করে তার গ্রামের দিকে আসছিল। রতন মাঝি হঠাৎ করে যেটা ফিল করে যে অনেক দূর থেকে মেঘের গর্জনের আওয়াজ সে শুনতে পাচ্ছিল, অর্থাৎ বজ্রপাতের আওয়াজ সে শুনতে পাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই রতন মাঝি ফিল করে চারপাশে এত জোরে বাতাস বইছে, মনে হচ্ছিল তার নৌকাকে সে আর ধরে রাখতে পারবে না। সে বিলের পানিতে বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছিল এবং তার নৌকা বারবার এপাশ থেকে ওপাশ করছিল সেই ঢেউয়ের ধাক্কায়। কিছুক্ষণের মধ্যেই সেই বাতাস ভেদ করে ছোট ছোট বৃষ্টির কণা তার শরীরে পড়তে লাগলো। সে বুঝতে পারছিল একদম ঝড় উঠেছে, এখনই খুব জোরে বৃষ্টি নামবে। আকাশটা সে দেখে বুঝতে পারছিল একটু পরপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার ভয় করছিল যে সে এমন অবস্থায় পড়েছে, সে কিভাবে এখন সেই বিল পার করে তার গ্রামে পৌঁছাবে। এমন পরিস্থিতিতে সে আর কখনো পড়েনি। এত জোরালো বাতাস, সেই সাথে পানির বড় বড় ঢেউয়ের ধাক্কার কারণে সে তার নৌকাটা সামলাতে পারছে না। বারবার সে তার লম্বা বাঁশের দাঁড় দিয়ে সে চেষ্টা করছে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। বাতাসের সাথে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জোরে বাতাস বওয়ার কারণে সে বৃষ্টির ফোঁটাগুলো তার গায়ে একদম তীরের মতো, সুয়ের মতো এসে বিঁধতেছে তার গায়ে। সে মুহূর্তের মধ্যে সে ভিজে একদম একাকার হয়ে গিয়েছে। ঝড় বৃষ্টি কোনোটাই থামছে না। সেই বৃষ্টি এবং বাতাসের ধাক্কায় তার যে হারিকেনটা ছিল, সে হারিকেনের আলোটা সম্পূর্ণভাবে নিভে যায় এবং সে বারবার চেষ্টা করেও সে হারিকেনের আলো জ্বালাতে পারছিল না। একটা পলিথিন ছিল, সে ভেবেছিল যে পলিথিনটা হারিকেনের উপরে দিয়ে তারপর সে হারিকেনটা জ্বালাবে, কিন্তু বৃষ্টির পানি ভেতরে ঢোকার কারণে সে হারিকেনের সলতেটাও জ্বলতে পারছিল না। রতন মাঝি তার মনের ভেতরে এতটাই ভয় ঢুকে গিয়েছিল ওই সময়টাতে, সে বারবার আল্লাহর নাম নিচ্ছিল। একটা পর্যায়ে রতন মাঝি বুঝতে পারে যে সে খুব বিপদের মাঝে আছে এবং হঠাৎ করে রতন মাঝি যেটা ফিল করে, বিশাল বড় ডানাওয়ালা কোনো পাখি যদি তার আশেপাশে উড়াউড়ি করে, ডানা ঝাপটানোর যে একটা শব্দ, সেই শব্দটা সে শুনতে পাচ্ছে। একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো বিল এবং তার পেছনের এবং সামনের যে গ্রাম, দুইটা গ্রামেরই দৃশ্য সে দেখতে পাচ্ছিল বিদ্যুতের আলোয়। ঝড় বৃষ্টি হচ্ছে, তো এরকম ডানা ঝাপটানোর শব্দ যখন সে শুনতে পায় তখন সে আরও ভয় পেয়ে যায় এবং জোরে জোরে সে জিকির করতে থাকে। কিন্তু তখন আর তার কাজ হচ্ছিল না। সে বুঝতে পারে তার নৌকার পাটাতনের একদম সামনের ভাগে কেউ একজন এসে বসেছে। যে তার নৌকার সামনের অংশটুকুতে এসে বসেছে তার ওজন হয়তো তার থেকে অনেক বেশি, যে কারণে সে নৌকার পিছনের অংশে বসে থাকা সত্ত্বেও তার নৌকার সামনের অংশটা অনেকটাই পানির কাছাকাছি ডেবে যায়। সে বুঝতে পারে অনেক ভারী কিছু তার নৌকার সামনে এসে উপস্থিত হয়েছে। সে বিদ্যুতের আলোর ঝলকানিতে সে দেখতে পায় একটা বেটে, ওই বেটে মেয়েটা যেরকম দেখতে ছিল এরকম বেটে একটা পুরুষ, একদম উচ্চতা এত বেশি না, এবং
তার গায়ের পিছনে ডানা লাগানো। ডানাটা বিশাল বড়, তার শরীর থেকেও ডানাটার সাইজটা ছিল অনেক বড়, এবং তার তার মুখের যে ফেসটা ছিল একদম চুকা, একদম ধারালো চিকন, বড় ঈগল বা শকুনের যে ঠোঁট থাকে না, এরকম একটু বড় সাইজের। এই জিনিসটা দেখা মাত্রই রতন মাঝি তখন খুবই ভয় পেয়ে যায়, এবং সে তার দাঁতটা ওই ওই অদ্ভুত জিনিসটার বরাবর করে, এবং সে বলে যে তুই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে, মানে এই যে দাঁড় ছিল বাঁশের দাঁড়, এটা একটু সামনের দিকে একটু মানে চিকন থাকে, সে বলছিল এটা দিয়ে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। সেটা বারবার বলছিল, কিন্তু এতবার বলা সত্ত্বেও তার সামনে যে প্রাণীটা বসে আছে তার নৌকার সামনের পাটাতনে, সেটা একটু নড়ছে না। একটু পরপর বিদ্যুতের ঝলক দিচ্ছে, কিন্তু কিন্তু সে দেখতে পাচ্ছে যে এই জিনিসটা বসে আছে, কিন্তু সে নড়ছে না, কোনো কিছুই করছে না। রতন মাঝি আর সেই জিনিসটা সহ্য করতে পারছিল না। সে এটা কি দেখছে, সে জীবনে এই জিনিস দেখে নাই, সে জীবনে কল্পনা করে নেয় যে সে এরকম পরিস্থিতিতে পড়বে। সে বুঝতে পারছিল না এটা কি তার স্বপ্ন দেখছে না আসলেই সত্য। ভয়ে আতঙ্কে সে সে বুঝতে পারে সে এখন বাঁচতে পারবে না, এবং তার মনে হচ্ছিল সে বিদ্যুতের ঝলকানিতে সে দেখতে পাচ্ছিল সে তার গ্রামের যে পাড় ছিল, এই যে বিলের পাড়, ওই বিলের পাড়ের অংশতে সে পৌঁছে যাবে আর একটু হলেই। কিন্তু সে আর সহ্য করতে পারছিল না। সে নৌকাটা ছেড়ে পানিতে একটা লাফ দেয়, এবং চোখ বন্ধ করে সে সামনের দিকে তার শরীর সমস্ত শক্তি দিয়ে সাঁতার কাটছিল। জোর বড় বড় ঢেউ তাকে বারবার বাধা প্রদান করছিল, সাথে বৃষ্টি, বিদ্যুৎ চমকানো। সে আলোর ঝলক সে দেখতে পাচ্ছিল। সে সাঁতরাচ্ছে, সে অনেক জোরে জোরে সাঁতার কাটতেছে, সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু রতন মাঝির যেটা ফিল হচ্ছিল সে সামনের দিকে এগোতে পারছে না। এইভাবে অনেকক্ষণ সাঁতরানোর পর তার শরীর অনেকটা অবশ হয়ে আসে, এবং তার হাত পার যে রগগুলো ছিল সেগুলো টানা দিতে থাকে। তো যে কারণে সে সাঁতরানো বন্ধ করে সে ভেসে থাকে পানির উপরে। সে দেখতে পায় পানির বড় বড় ঢেউয়ের ধাক্কা কিছুটা কমেছে, সে বাতাস, সে বৃষ্টিও কিছুটা কমেছে। সে একটু জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার মনে হচ্ছিল যে তাকে বারবার বারবার তাকে কেউ যেন পানির নিচের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রতন মাঝি হঠাৎ করে ফিল করে যে তার পায়ে কেউ যেন শিকল পরিয়ে দিয়েছে, লোহার শিকল। সেই লোহার শিকল কেউ যেন পরিয়ে দিয়েছে তার পায়ে, এবং তাকে বারবার তাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। রতন মাঝি খুব জোরে তার পাটা নাড়া দেয়, কিন্তু সে বুঝতে পারে যে তার পা শিকলে আটকে গিয়েছে, শিকলে পেঁচিয়ে গিয়েছে তার বাম পা। সে কোনো রকমে পারছে না সেখান থেকে ছুটে আসতে। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, সে জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেকটা চিৎকার দেয়। তো যে কারণে হঠাৎ করেই রতন মাঝি যেটা ফিল করে যে তার বাম পায়ে যে শিকলটা ছিল, যে শিকল সে অনুভব করতে পারছিল তার পায়ে শিকল পেঁচানো আছে, সেটা সে বুঝতে পারে তার পা থেকে ছুটে গিয়েছে। এবার সে আবারও সাঁতরাতে শুরু করে সামনের দিকে। সে হাঁপাচ্ছিল, এবং একটা পর্যায়ে বিদ্যুতের কয়েকটা ঝলকানি একসাথে সে দেখতে পায়, এবং দেখে যে তার আশেপাশে অনেকগুলো মানুষের লাশ ভেসে আছে। সে দেখতে পাচ্ছিল সেই জিনিসটা দেখা মাত্রই তার সাঁতরানোটা সে বন্ধ করে দেয়, এবং স্থির হয়ে সে ভেসে থাকে এক জায়গায়, এবং সে ঘুরে ঘুরে চারদিকে তাকায়। একটু পরপর যতবারই বিদ্যুতের ঝলকানি দিচ্ছিল, বজ্রপাতের ঝলকানের আলোয় সে দেখতে পাচ্ছিল যে ওই লাশ, মানুষ যেরকম মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে তার শরীর যেরকম উল্টো হয়ে ভেসে থাকে পানির মধ্যে, এরকম বেশ কয়েকটা লাশ, আর কয়েকটা লাশ একদম মানে উল্টো না হয়ে একদম সোজাসুজি সামনাসামনি উপরের দিকে ভেসে আসে, কিন্তু ওই লাশের পেটগুলো একদম ফোলা। মানুষ মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে কয়েকদিন যদি পানিতে থাকে তাদের লাশ, পেট যেরকম হঠাৎ করে ফুলে যায়, এরকম অবস্থায় সে দেখতে পাচ্ছিল তার চারপাশে। এই জিনিসটা সে সহ্য করতে পারছিল না। ওই যে ডানা ঝাপটানোর আওয়াজটা সে শুনতে পেয়েছিল, সেই ডানা ঝাপটানোর আওয়াজ সে আবারও শুনতে পায়, এবং সেই নারকীয় ঘটনা তার সামনে চতুর্দিকে ঘটতে থাকে। রতন মাঝি যেটা শুনতে পায়, সে স্বপ্নে যেটা শুনেছিল যে কিছু ডানাওয়ালা মেয়ে বেটে মেয়ে যে তার
নৌকার পাশে এসে হাসি ঠাট্টা করত, বিদঘুটে হাসি দিত। এইবার সে সরাসরি ওই হাসির শব্দটা সে শুনতে পাচ্ছিল। তার নৌকা সে কোথায় ফেলে রেখে এসেছে, তার নৌকা যে কিছুক্ষণ আগেই পানির তলে ডুবে গিয়েছে, ওই জিনিসটা তার মাথায় নেই। এবং তার মাথায় তখন একটাই চিন্তা যে এই পরিস্থিতি থেকে তাকে বেরোতে হবে, তাকে কোনোভাবেই, তাকে যেভাবেই হোক তাকে পারে পৌঁছাতে হবে। সে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে সে জোরে জোরে চিৎকার করতে করতে সে চোখ বন্ধ করে সামনের দিকে সাঁতরাতে থাকে। সেটা মানে কখনোই মাথায় নেয়নি যে সামনে যে আশেপাশে যে লাশগুলো আছে সে লাশের সাথে সে বাড়ি খাবে, সে লাশগুলো তার দেহের সাথে ধাক্কা খাবে, সেই জিনিসটা মাথায় নেয়নি। সে চোখ বন্ধ করে একবার সাঁতরাতে থাকে, সাঁতরাতে সাঁতরাতে বেশ অনেকক্ষণ সাঁতরানোর পর রতন মাঝি যেটা ফিল করে, সে পায়ের নিচে মাটি ফিল করে সে, এবং সে উঠে দাঁড়ায়। সে উঠে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে এবং বুঝতে পারে যে সে বিলের পাড়ে পৌঁছে গিয়েছে। বিলের পাড়ে পৌঁছানো মাত্রই বিলের পাড়ে শক্ত মাটিতে যখন সে পানি থেকে উঠে যায়, রতন মাঝি যেটা দেখতে পায়, আশেপাশে যত ঝড় তুফান সে এতক্ষণ ফিল করেছে, এত বাতাস, মুষলধারে বৃষ্টি, চারপাশে যে বিদ্যুতের বজ্রপাতের ঝলকের আলো সে দেখতে পাচ্ছিল, সবগুলো যেন নিমিষের মধ্যেই একদম স্বাভাবিক হয়ে গিয়েছে পরিবেশ। এবং রতন মাঝি তখন ওই পাড় থেকে যখন সে উঠতে যাবে, হঠাৎ করে তার পায়ে যেহেতু পানি ছিল এবং ওই বিলের পাশ যেহেতু একটু মানে ঢালু টাইপের ছিল, সে হঠাৎ করে পা পিছলে যায় এবং পিছলে সে ওইখানেই পড়ে যায়। একটু ওঠার চেষ্টা করতে সে পড়ে যায়, যার কারণে সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সকালবেলা যখন সে তার জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে যে ওই জায়গাতেই সে শুয়ে আছে এবং আশেপাশে বেশ কিছু মানুষজন আছে যারা তার সাথেই ওই বিলে নৌকা চালায়। তো তারা যখন দেখে যে এরই অবস্থা রতন মাঝির, তো তাকে কিন্তু ওইখান থেকে তারা নিয়ে যায়নি, তারা ওখানেই পানি দিয়ে তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরায়। তো জ্ঞান ফেরানোর পর সে বলছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তারা আমাকে মেরে ফেলবে। রতন মাঝি বারবার এটা বলছিল। তো তখন আশেপাশের যারা ছিল তারা বলছিল যে কে তোমাকে মারবে, কি হয়েছে তোমার, এখানে তুমি কিভাবে এসেছো, রাতের বেলা তুমি কোথায় ছিলে? তো রতন মাঝি বলছিল যে আমি এখন কিছুই বলতে পারবো না, আমি রাতের বেলা গিয়েছিলাম ওই পারে, এরপর আমার নৌকা ডুবে যায়, আমি সাঁতরে সাঁতরে এখানে আসি, এর মাঝখানে নদীর এই সেই বিলের মাঝখানে আমার সাথে যে কত কি হয়েছে আমি সব কিছু পড়ে বলবো। তাকে পরবর্তীতে আশেপাশের যারা ছিল সবাই মিলে তাকে তার বাড়িতে দিয়ে আসে। রতন মাঝির এতটাই জ্বর উঠে, খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তার। ওই ইমাম সাহেবকে পরবর্তীতে খবর দেওয়া হলে তিনি আসেন, এসে দেখেন যে রতন মাঝির এই অবস্থা। তো পরবর্তীতে রতন মাঝি হুজুরের চিকিৎসার কারণে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হুজুরকে এই ঘটনাটুকু সব কিছু বলেন। তো বলার পর ওই ইমাম সাহেব, ওই হুজুর, তিনি বলছিলেন যে দেখো, তোমার মেয়ের উপর সর্বপ্রথম ওই খারাপ পিশাচগুলো, তোমার পিশাচ জিনগুলো তোমার মেয়ের উপর মানে ভর করতে চেয়েছিল বা ভর করেছিল কয়েকটা, তোমার মেয়েকে ক্ষতি করতে চেয়েছিল তোমার মেয়ের। তো পরবর্তীতে যখন আমার কারণে তোমার মেয়ের ক্ষতি করতে পারেনি, তাই তারা তোমাকে ক্ষতি করতে চেয়েছে এবং তারা চেয়েছিল যে তোমাকে ওই বিলের পানিতেই যেন তারা মেরে ফেলে, কিন্তু কোনো একটা কারণে হয়তো তুমি বেঁচে গিয়েছো। তো যখন সে বলছিল যে আমি জোরে জোরে জিকির করেছিলাম, দোয়া দুরুদ পড়েছিলাম, তো এই হুজুর বলছিলেন যে তুমি এই কারণেই বেঁচে গিয়েছো, আল্লাহর নাম মুখে নেওয়াতে হয়তো তারা তোমার বেশি কিছু একটা ক্ষতি করতে পারেনি, কিন্তু তারা চেয়েছিল যে তোমাকে যেন তারা ওই বিলের পানিতেই চুবিয়ে তারা মেরে ফেলতে চেয়েছিল। পরবর্তীতে হুজুরের চিকিৎসায়, হুজুরের রুহানি চিকিৎসায় ধীরে ধীরে রতন মাঝি সুস্থ হয়ে ওঠে। তার এই নৌকাটা ওই বিলেই ডুবে গিয়েছিল। পরবর্তীতে আর খোঁজ করা হয় না, কারণ বিলটা ওই মৌসুমে বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি তো অক্টোবর মাসে তখন ছিল, অক্টোবর মাস, গত মাসে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে যে বিলের পানিতে অনেকটাই পানি ছিল। তো পরবর্তীতে নৌকা খোঁজার চেষ্টা করা হয়নি যেহেতু পানি বেশি ছিল। তো আস্তে আস্তে রতন মাঝি সুস্থ হয়ে ওঠে এবং তার যে আত্মীয় স্বজনরা ছিল তারা কিছুটা অর্থ দিয়ে তাকে বেশ কয়েক মাস চালায়, সাহায্য করে। শীতকালের মাঝামাঝি সময় যখন ওই বিলের পানি অনেকটা কমে আসে, তখন লোক মারফত ওই নৌকাটার খোঁজ করা হয়। যেই জায়গাটায় আনুমানিক, সে তো আসলে বুঝতে পারছিল না, তার মনে হচ্ছিল যে বিলের মাঝ বরাবর ছিল এই জিনিসটা।
তার নৌকাটা ঘটেছিল ওই ঘটনাটা। তো তার যে সাথের সেই মাঝিরা ছিল, সেই মাঝিরা পরবর্তীতে পানি কমার পরে ওই বিলের মাঝখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাদের এই নৌকাটা পায়। নৌকাটার মানে অবস্থা খুবই খারাপ ছিল, মনে হচ্ছিল একদম ভেঙে গিয়েছে। তার নৌকার যে জোড়া ছিল প্রতিটা পার্টে পার্টে জোড়া থেকে খুলে গিয়েছিল। নৌকা কিন্তু পানির নিচে থাকলে সহজে নষ্ট হয় না, আরও শক্তপোক্ত থাকে, ভালো থাকে। কিন্তু বিলের নিচে এতদিন থাকার পরেও, বেশ কয়েক মাস থাকার পরেও নৌকাটা অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো রতন মাঝি বলছিল যে নৌকা ডুবার আগে তো নৌকার পরিস্থিতি খুবই ভালো ছিল, কিন্তু এইভাবে তো খারাপ হওয়ার কথা না। তো যাই হোক, পরবর্তীতে ওই নৌকাটা রতন মাঝি ঠিকঠাক করে সে পুনরায় সে নৌকাটা ব্যবহার করে তার জীবনযাপন চালাতে লাগলো। তো ওই ঘটনার পর এর পরের বেশ কয়েক বছর বর্ষা মৌসুমে রতন মাঝি তার এই নৌকা দিয়েই সে আয় রোজগার করেছে। তবে সে কখনোই সন্ধ্যার পরে তার নৌকা নিয়ে বের হতো না। সকালবেলা হলে বের হতো, তারপর কাজকর্ম সেরে সে নৌকা নিয়ে চলে আসতো। কিন্তু নৌকা দিয়ে সে রাতে বেলা যে আগে মাছ ধরতো, সে মাছ ধরাও সে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল। দিনের বেলা টুকটাক সে মাছ ধরতো, কিন্তু রাতের বেলা নৌকা দিয়ে মাছ ধরা বা নৌকা দিয়ে যাত্রী পারাপার করা সম্পূর্ণ জিনিসই সে বন্ধ করে দিয়েছিল। তো এই ছিল রতন মাঝির ঘটনা। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। সিলেট শহরের সবুজবাগ এলাকার একটি ঘটনা। সেখানে ইউকে প্রবাসী একজন ভাই, ওনার 5 তলা একটা বাড়ি ছিল, যে বাড়িটা তিনি নতুন একদম তৈরি করছিলেন। নিচের যে ফ্ল্যাটগুলো ছিল, অর্থাৎ নিচে 2টা ইউনিট করে, প্রতিটা মানে প্রতিটা তালায় 2টা করে ইউনিট ছিল। তো একটা ইউনিট একদম সম্পূর্ণভাবে কমপ্লিট করা ছিল, যেখানে ব্যাচেলররা থাকতো, এবং দোতলায় ছিল মালিকের বাসা। আর বাকি যে উপরের যে তলাগুলো ছিল সেগুলো কাজ তখনকার সময় চলমান ছিল, এবং ঘটনাটার সময়কাল ছিল 2019 সাল। নিচতলায় যে ব্যাচেলররা থাকতো তারা প্রায় সময় তাদের কাপড় চোপড়গুলো যখন ধোয়ার পর সে কাপড় চোপড়গুলো শুকানোর জন্য তারা একদম 5 তলার ছাদে চলে যেত। তো ওই মেসের, অর্থাৎ ওই ব্যাচেলরদের মধ্যে এমসি কলেজের একজন ছাত্র ছিল, অনার্স 3য় বর্ষের, ম্যানেজমেন্ট বিভাগের। তো ওনার নাম ছিল রাশেদ ভাই। তো রাশেদ ভাই তিনি ওই মেসেই থাকতেন। তিনি প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর ওই মেসে উঠেছিলেন, এবং দীর্ঘ 3 বছর যাবৎ তিনি সেই মেসে, ওই ব্যাচেলর বাসায় তিনি থাকেন। তো এই বাসাটা যখন কাজ শুরু করা হয়েছিল, প্রায় 4 বছর আগেই কাজটা শুরু করা হয়েছিল। 1 বছরের মধ্যে একদম নিচতলা কমপ্লিট করে সেখানে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয়, এবং উপরের তলাগুলোর কাজ তখনও শুরু হয়নি। তো পরবর্তীতে বছরের পর বছর শেষ হওয়ার পরে আস্তে আস্তে মালিক উপরের তলাগুলো কাজ শুরু করে। তো 2019 সালে যখন ওই সময়টাতে একদম 5 তলা পূর্ণ হয়ে গিয়েছিল, শুধুমাত্র ভেতরের আস্তরটুকু সম্পূর্ণ করা বাকি ছিল। তো ওই অবস্থায় রাশেদ ভাই এবং ওনাদের যে রুমের অন্যান্য সদস্যরা ছিল মেসে, তারা প্রায় সময়ই তারা কাপড় চোপড় শুকানোর জন্য উপরের তলায় যেত, একদম 5 তলার উপরে ছাদে। এবং মাঝে মাঝে রাতের বেলা যখন কারেন্টের সমস্যা বা ডিস্টার্ব থাকতো, বা কারেন্ট চলে যেত, বা মাঝে মাঝে ফ্রি টাইম পার করার জন্য তারা ছাদে চলে যেত। ওখানে বসে তারা আড্ডা দিত, নিজেদের মধ্যে কথাবার্তা বলতো। তো এমনই একদিন রাতের বেলার কথা, রাশেদ ভাই সহ ওনার আরও 2 জন রুমের সেই তাদের বন্ধু, তারা একসাথে ছাদে যায়। ছাদে গিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, আড্ডা দিচ্ছিল। তো ছাদে কিন্তু একটা রুম থাকে, অর্থাৎ সিঁড়ির রুমের পাশেই একটা রুম ছিল। ওই রুমে সেখানে মিস্ত্রিদের কাপড় চোপড় এবং মিস্ত্রিরা যে কাজকর্ম করত তাদের টুকটাক জিনিসপত্র ওই রুমে রাখা ছিল। কারণ ওই সময়টাতে ছাদের ওই যে রুমটা ছিল, ওই রুমের আশপাশের আস্তরটা করছিল তারা। তো ওইখানে যারা কাজ করে তারা সন্ধ্যাবেলায় কাজকর্ম শেষ করে তারা চলে যায়। তারা ওই এলাকার আরেকটা বাসা ভাড়া নিয়েছিল, সেখানে তারা থাকে, অর্থাৎ যারা কাজ করে বিল্ডিংয়ের। তো ওই রুমটা তো একদম তালা মেরে যেত তারা, কারণ তাদের জিনিসপত্র থাকে ওই রুমে। তো তারা যখন, রাশেদ ভাই এবং তার বন্ধুরা যখন ছাদে বসে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে রাশেদ ভাইয়ের
যে দুইজন এসেছিল রাশেদ ভাইয়ের সাথে উপরে, তাদের মধ্যে থেকে একজন তিনি ফোনে কথা বলতে বলতে ওই রুমের কাছাকাছি যান, অর্থাৎ ছাদের অংশটুকু দিয়ে। তো ছাদের অংশটুকু কাছাকাছি যান, একটা জানালা ছিল ওই রুমে, ছাদের অংশ থেকে জানালা দিয়ে রুমের ভেতরটা দেখা যেত। অবশ্য রুমে গ্রিল লাগানো ছিল, ওই গ্রিল দিয়ে ভিতরে দেখা যেত, কিন্তু জানালার কোনো পার্ট লাগানো সেখানে ছিল না। তো যখন সে ফোনে কথা বলতে বলতে ওই জানালার পাশে যায়, তার যেটা মনে হলো, ভেতরের দিকে তাকিয়ে হঠাৎ করে সে ভেতরের দিকে তাকায় এবং তার মনে হলো যে ওই রুমের ভেতরে কেউ একজন শুয়ে আছে ফ্লোরে, পেছনের দিকে ঘুরে শুয়ে আছে, তার পেছনের দিকটা দেখা যাচ্ছে। একটা মানুষ যখন উল্টো দিকে ঘুরে শুয়ে থাকে, তার পেছনের দিকটা দেখলে তো স্পষ্টভাবে বোঝাই যায়। আশেপাশের বাড়ি বিল্ডিংয়ের যে লাইটের আলো, সেগুলোর আলো কিছুটা আলোকিত এবং ভেতরের দিকটা দেখা যাচ্ছে। তার মনে হলো যে ভেতরে কেউ একজন শুয়ে আছে। তো ফোনে কথা বলতে বলতে সেই জিনিসটা দেখে সে তেমন একটা পাত্তা দেয় না। কথাবার্তা শেষ করে সে তার রাশেদ ভাই এবং তার যার একটা বন্ধু ছিল সেখানে সে আসে। আসার পর সে রাশেদ ভাইকে বলছিল যে ভাই, রাশেদ ভাই অবশ্য তাদের বড় ছিল, সিনিয়র ছিল। তো সে বলছিল, রাশেদ ভাই দেখেন, এই যে রুমের ভেতরে ওই যে যেখানে শ্রমিকরা থাকে তাদের মালামাল রাখে, ওই রুমটা, ছাদের পাশের রুমটা দেখেন বাইরের দিকে তালা মারা। তাদের কি কোনো মানে সাধারণ জ্ঞান নেই? একটা মানুষ ভেতরে ঘুমিয়ে আছে, ওই ঘরের ভিতরে, এই রুমের ভিতরে সে থাকে, তো তাকে বাইরে দিয়ে তালা দিয়ে তারা কেন চলে গেল? সে জিজ্ঞেস করছিল বারবার। তো রাশেদ ভাই বলছিলেন, রুম বাইরের দিয়ে তালা মারা, ভিতরে কেউ থাকবে এটা তো, এরকম তো কথা না, বা ভেতরে কাউকে রেখে তারা বাইরের দিক দিয়ে তালা দিয়ে চলে যাবে, এরকম তো হওয়ার কথা না। তো রাশেদ ভাই তিনি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করেন, অন করে বলেন যে আসো আমার সাথে দেখি কোথায় কি। তো তিনি ওই জানালার পাশে যান এবং গিয়ে যখন তিনি টর্চ লাইটটা, ওনার ফ্ল্যাশ লাইটটা যখন তিনি রুমের ভেতরে মানে ফোকাস করেন, রাশেদ ভাই মানে ওনার মনে হলো এই জিনিসটা যে কালো ছায়ার মতো কিছু একটা যেন হুট করে তাদের সামনে দিয়ে, তারা তো জানালার সামনে ছিল, মনে হলো যে রুমের ভেতর থেকে কালো ছায়ার মতো কিছু একটা ফুস করে খুবই দ্রুত গতিতে তাদের পাশ কাটিয়ে জানালা দিয়ে বের হয়ে গিয়েছে। তো রাশেদ ভাই হঠাৎ করে আঁতকে উঠলেন এবং তিনি বললেন যে এটা কী ছিল, এটা কী ছিল? তো পাশের দুজন তারা বলছিল, কই কী ছিল, হঠাৎ করে আপনি ভয় পেয়ে উঠলেন কেন? তো রাশেদ ভাই তিনি একটু মানে পাত্তা দিচ্ছিলেন, আচ্ছা যাক এটা কি হলো, তিনি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। তিনি মানে ফ্ল্যাশ লাইট ভেতর থেকে দেওয়ার পর দেখেন যে রুম একদম খালি, রুমের ভেতর কেউ নেই, তাদের যে কাজ করার যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো রাখা আছে, কিন্তু একদম খালি, কিছু নেই। তো তখন তিনি তার সাথে ওই ছোটো ভাইটাকে তিনি বলছিলেন যে কোথায়, কেউ তো না, একদম খালি, তুমি কি দেখেছো, উল্টাপাল্টা ভুল জিনিস দেখেছো? তো তখন সেও কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কি দেখলাম, আমি তো আসলেই দেখলাম যে কেউ একজন শুয়ে আছে। সে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছে না রাশেদ ভাইকে যে সত্যি সত্যি সে কাউকে দেখেছে ওই রুমের ভেতর শুয়ে আছে। তো রাশেদ ভাই বললেন যে থাক, এগুলো নিয়ে আর এতটা ভাবাভাবির দরকার নেই, আমার মনে হয় যে রাতের বেলা আমরা ছাদে না থাকি, এটা ভালো। মালিক পক্ষ হয়তো রাগারাগি করবে, তখন তারা সেখান থেকে চলে আসে রুমের ভেতরে। ওই ঘটনার ঠিক 2 দিন পরের কথা। তো রাশেদ ভাই 8টার দিকে তিনি প্রতিদিনই তাদের মানে মেসে ফিরে আসেন, টিউশনি শেষ করিয়ে তিনি মেসে ফিরে আসতেন। তো তিনি দূর থেকে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আসার পর তিনি তাদের বিল্ডিংয়ের দিকে তাকাতেই তিনি যেটা দেখতে পান যে ছাদের যে রুমে তারা 2-3 দিন আগে যে রুমের তারা একটা অদ্ভুত জিনিস ফেস করেছিল, তো ওই রুমের দিকে তাকাতেই তিনি যেটা বুঝতে পারেন যে রুমের ভেতরে আগুন জ্বালালে যেরকম একটা আগুনের আলো জানালা দিয়ে বের হয়ে আসবে বা জানালা দিয়ে দেখা যাবে বাইরে থেকে, ওই রকম একটা আলো, আগুন জ্বালানোর মতো আলো তিনি দেখতে পাচ্ছেন যে ওই রুমের ভেতর আগুন জ্বলছে। তিনি স্পষ্টভাবে বুঝতে পারছিলেন এবং তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন এবং অনেকক্ষণ তিনি জিনিসটা দেখেন যে আগুন জ্বলছে। তো উনি তো জানেন যে ওই রুমে কেউ থাকে না, যারা কাজ করে তারা বাইরে দিয়ে রুমের দরজাটা তালা মেরে তারা সেখান থেকে চলে যায়, কিন্তু ওই রুমে তো আর কেউ থাকে না, তাইলে এটার ভিতরে আগুন জ্বলবে কেন? ওনার প্রথমে মনে হলো যে হয়তো ভিতরে হয়তো কোনো আগুন লেগে গিয়েছে কোনো শর্ট সার্কিটের কারণে। তো তিনি ভাবছিলেন যে মালিককে কি জানাবেন কিনা। তো তখন তিনি বললেন যে আমি একটু ভিডিও করে রাখি জিনিসটা। তো সাথে সাথে তিনি জিনিসটা ভিডিও করেন, মোবাইলে তিনি এটা ভিডিও করেন প্রায় 10 সেকেন্ডের মতো। ভিডিও করে তিনি সাথে সাথে বাসায় এসে তিনি দোতলায় উঠে যান। উঠে তিনি কলিং বেল দেন ওনার
মালিকের বাসা। তো মালিক বের হওয়ার পর তিনি বলছিলেন যে ওই যে দোতলার যে সিঁড়ি রুমটা আছে, ওই যে একটা পাশের রুম আছে, ওই রুমের ভেতরে আমি দেখলাম যে আগুনের মতো কিছু জ্বলতেছে, একটা আলো আমি দেখতে পেলাম, ভিতরে কি কোনো কিছু আগুন জ্বললো কিনা হঠাৎ করে। তো মালিক বলল যে কোথায়। তো তখন তিনি ওই রুমের চাবিটা নিয়ে সাথে সাথে টর্চ লাইট একটা হাতে নিয়ে তিনি উপরের দিকে উঠে যান, কারণ ওই রুমের কাজ এখনও শেষ হয়নি এবং ইলেকট্রিসিটিরও কোনো একটা পয়েন্ট সেখানে করা হয়নি। তো সেখানে গিয়ে তিনি প্রথমে ওই ছাদের অংশটুকুর যে জানালা ছিল ওই জানালার দিকে গিয়ে দেখেন যে না, ভেতরে একদম অন্ধকার, কোনো আগুন নেই। তো তিনি দরজাটা খুলেন, তালা খুলেন, রাশেদ ভাইও ছিল সাথে। তো রাশেদ ভাই এবং সেই মালিক দুজনেই ভেতরে ঢুকে দেখেন যে না, একদম অন্ধকার, কিছুই নেই, তবে একটা আস্তে আস্তে গন্ধ তারা নাকে তারা পাচ্ছিল, একটা আস্তে গন্ধ। তো মালিক যেটা বুঝতে পারছিলেন যে হয়তো এখানে তারা থাকে, দিনের বেলায় সেখানে কাজকর্ম করে, তাদের এরকম একটা গন্ধ থাকতেই পারে। তো সেখান থেকে বের হয়ে দরজার তালাটা লাগিয়ে তারা মালিকের বাসায় আসে রাশেদ ভাই, এবং মালিককে বলে যে দেখেন, আমি তো সরাসরি ভিডিও করলাম একটু আগে, এই জিনিসটা কিভাবে সম্ভব। মালিকও একদম হতবাক হয়ে গিয়েছে যে সে তো ভিডিও করেছে, এটা আসলেই সত্য, এটা তো ভুল হবার কথা না। তিনি ভয় পেয়ে যান, ওনারও ভয় করছিল রাশেদ ভাইয়ের। তিনি বলছিলেন যে এই রুমে কি অন্য কোনো সমস্যা আছে কিনা, কারণ আমরা 2-3 দিন আগে এরকম জিনিস ফেস করেছি। তিনি ওই মালিককে বলেন যে আমার সেই ছোট ভাই সে দেখেছিল হঠাৎ করে যে ওই রুমের ভেতরে কেউ একজন উল্টো হয়ে শুয়ে আছে। এবং রাশেদ ভাই এটাও বলেন যে তিনি যখন মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ওই জানালার কাছে যান, হঠাৎ করে ওনার ফিল হলো যে ভেতর থেকে একটা কালো ছায়া সে জানালা দিয়ে বাহিরের দিকে বের হয়ে গেল। তো এই কথা যখন তিনি মালিককে বলেন, তো মালিক সব কথা শুনে এবং ওই অদ্ভুত ভিডিওটা দেখে যে ওই রুমের ভেতরে আগুন জ্বলছে, এই ভিডিওটা দেখে তিনি বলেন যে হ্যাঁ, ওই রুমে হয়তো কোনো সমস্যা আছে। পরদিন যখন ওই শ্রমিকরা সেখানে কাজ করার জন্য আসে এবং ওই রুমে প্রবেশ করে, তো মালিকও উপরে যান, গিয়ে তিনি জিজ্ঞেস করেন যে তোমরা কি এখানে থাকো, তোমরা দিনের বেলা যখন কাজ করো তখন কি কোনো সমস্যা বা কোনো অদ্ভুত কিছু তোমাদের ফিল হয় কিনা বা তোমরা বুঝতে পারো কিনা। শ্রমিকদের মধ্য থেকে কয়েকজন যেটা জানায় যে ওই ছাদের যে রুমটা সেটা একদম স্বাভাবিক থাকার কথা, কিন্তু তাদের যেটা মনে হয় ছাদের রুম হলে কি হবে, রোদের তাপে তো ওই রুমটা স্বাভাবিকভাবে গরম থাকবেই, কিন্তু তাদের যেটা ফিল হয় ওই রুমটা একটু অস্বাভাবিক বা একটু বেশি গরম লাগে ওই রুমে। তো তারা যেটা বুঝতে পারে যে ছাদের রুম যেহেতু বেশি রোদ লাগে ওই রুমটাতে, তো যে কারণে রুমটা সবসময় গরম থাকবে, এটাই স্বাভাবিক। তারা এই জিনিসটা বলে। এছাড়া অন্য কোনো অলৌকিক বা অন্য কোনো ঘটনা তারা কোনো দিন ফেস করেনি। তারা যেহেতু দিনের বেলা সেখানে থাকে, রাতের বেলা কি হয় তারা সেখানে কিছু জানে না। তো মালিক তখন তাদেরকে আর কিছু বলেননি ওই ব্যাপারে, তিনি জাস্ট ওইটুকু খোঁজখবর নিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। ওই মালিক তখন রাশেদ ভাইকে বলে দেন যে তাদের মেসের কোনো সদস্য যেন রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পর যেন কেউ ছাদে না ওঠে, এটা তিনি সবাইকে বুঝিয়ে দেন। এবং তিনি ঠিক করেন যে আগামীকালকে তিনি একজন আলেমকে নিয়ে আসবেন বা একজন হুজুরকে নিয়ে আসবেন, এনে তিনি ওই বিষয়টা ওনাকে বলবেন বা এখানে কি সমস্যা আছে তিনি কি খুঁজে বের করতে পারেন কিনা সেটা তিনি দেখবেন। তিনি ভেবেছিলেন যে পরের দিন সকালে যাবেন। ওই দিন রাতের বেলা ওই মালিক তিনি একটা স্বপ্নে দেখেন। তিনি স্বপ্নটা যেটা দেখেন, তিনি দেখেন যে তিনি ওই বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছেন এবং অচেনা একটা লোক ওনার কাছে আসে, এসে বলে ওই লোকটা নাকি ওনাকে স্বপ্নে বলছিল যে আমি এখানে থাকতেছি, আমি এখানে শান্তিতে আছি, আর আমি আছি, তোরা আমাকে ডিস্টার্ব করিস না, তুই কোনো হুজুর আনিস না, হুজুর এনে আমাকে এখানে আমার জায়গাটা তুই নষ্ট করিস না, আমি এখানে আছি, শান্তিতে আছি, আমি তোদেরকেও ডিস্টার্ব করবো না, তোরাও আমাকে ডিস্টার্ব করিস না। এই জিনিসটা নাকি তিনি স্বপ্নে দেখেন। একদমই অচেনা লোক, তিনি কোনোভাবেই চিনতে পারছেন না এবং ফেসও তিনি মনে করতে পারছিলেন না। তো ঘুম থেকে যখন তিনি উঠেন, এই স্বপ্নের কথাটা যখন ওনার মনে পড়ে, উনি বারবার চিন্তা করছিলেন যে তিনি কি স্বপ্নে দেখেছেন বা স্বপ্নে যেটা দেখেছেন তিনি এটার ব্যাখ্যা বুঝতে পারেন না। এই ব্যাখ্যাটা বোঝার জন্য তিনি আসলে একজন
হুজুরের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে দেখেন, ওই রুমে আমার কিছু ব্যাচেলার সদস্যরা ওই রুমে এরকম এরকম জিনিস ফেস করেছে। তো আমিও ভেবেছিলাম যে আমি আজকে একজন হুজুর ডেকে আনবো এই সমস্যাটা সমাধানের জন্য, বা কী হচ্ছে ওই রুমে সেটা জানার জন্য। ওই দিন রাতে আমি এই স্বপ্নটা দেখলাম। এই স্বপ্নটা দেখার মানে কি? তো হুজুর তখন বলেন যে ওনার নাকি মনে হচ্ছে যে ওই রুমটাতে একটা জিন হয়তো থাকে। সে হয়তো ওখানে রাতের বেলা এসে থাকে। তো যে কারণে হয়তো সে চাচ্ছে না যে কেউ তাকে ডিস্টার্ব করুক। তো স্বপ্নযুগে নাকি ওই মালিককে সেই জিনটা জানিয়ে দিয়েছে তিনি যেন কোনো পদক্ষেপ না নেন। মালিক বলেন যে দেখেন, আমার বাড়িতে আমার ওই বিল্ডিংটার কাজ শেষ হলে ওখানে হয়তো মানুষজন থাকবে, বা ওই রুমটাও হয়তো ভাড়া হয়ে যাবে। তো কোনো মানুষ যদি এখানে উঠে এরকম সমস্যা যদি থাকে তাহলে তারা তো রুমটা ভাড়া নিতে চাইবে না। উনি মালিক চাচ্ছেন যে এই সমস্যাটা যেন একেবারেই শেষ হয়ে যায়। তিনি হুজুরকে বলেন। তো হুজুর বলেন যে দেখেন, আমি তো এরকম কাজ করি না, আপনি কোনো কবিরাজ বা তান্ত্রিকের সাহায্যে কাজটা করান। আমার মনে হয় না যে কোনো হুজুর এই কাজটা করতে পারবে। সেই হুজুর বলে দেন যে কোনো আলেম বা হুজুর মনে হয় না যে কাজটা করতে পারবে। ওই হুজুর বলেন যে আপনি একজন কবিরাজ বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। মালিক বলেন যে আমার তো এরকম পরিচিত কেউ নেই, আপনি আপনার পরিচিত কেউ থাকলে আমাকে নাম্বার দিতে পারেন। তো তখন ওই হুজুর সে বাসার মালিককে একজন কবিরাজের ঠিকানা দেন। সে কবিরাজ থাকতো অন্য এলাকায়, অর্থাৎ শহরের ছিল, মেজর টিলা নামক একটা এলাকায় নাকি সে থাকতো, সিলেটের মেজর টিলা। তো ওখানে সরাসরি মালিক তিনি যান, গিয়ে ওই কবিরাজের ঠিকানা পান। তো কবিরাজের ঠিকানা মতো সেখানে গিয়ে কবিরাজের সাথে দেখা করে তিনি কবিরাজকে জানান যে এই হুজুর উনাকে পাঠিয়েছেন এবং তাদের বাসায় এরকম এরকম সমস্যা হচ্ছে। কবিরাজ তখন বলেন যে আমাকে সরাসরি ওই বাসায় যেতে হবে, গিয়ে দেখতে হবে যে আসল সমস্যাটা কোথায়। তো মালিক বলেন যে ঠিক আছে, আপনি চলে আসুন আমার সাথে, আপনি সেখানে গিয়ে দেখবেন আসলে মূল বিষয়টা কি। কবিরাজ তখন নিজের প্রস্তুতি সেরে তার কিছু জিনিসপত্র নিয়ে সে মালিকের সাথে সরাসরি মালিকের বাসায় চলে আসে। তো সেখানে আসার পর দিনের বেলা তো কাজকর্ম চলছিল, ওইখানে শ্রমিকরা যারা ছিল কাজ করতে এসেছিল তারাও সেখানে আছে। ওই কবিরাজ তখন সরাসরি রুমে যান এবং গিয়ে তিনি সেখানে বসেন, ওই রুমের ঠিক মাঝ বরাবর বসেন এবং যারা কামলা যারা ছিল, কাজ করতে যারা এসেছিল, তাদেরকে বলেন যে আপনারা এখন আপাতত এই রুমে আসবেন না, আমি এই রুমে কিছুটা সময় একা থাকতে চাই এবং আমি বুঝতে চাই যে আসলে এখানে কি সমস্যা আছে। তিনি ওই রুমের ভেতরে যান, গিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে তিনি বেশ অনেকক্ষণ রুমের ভেতরে কাটান। যারা শ্রমিক ছিল তারা তো ছাদের উপরে আশেপাশে কাজ করছিল, তারা কেউ দেখেনি। মালিক যে ছিলেন তিনিও ছাদের উপরেই অপেক্ষা করছিলেন জানার জন্য বিষয়টা। তো বেশ অনেকক্ষণ কাটার পর, ভেতরে অনেকক্ষণ সময় কাটানোর পর সে কবিরাজ তিনি রুম থেকে বাইরে বেরিয়ে আসেন। এসে তিনি বলেন মালিককে যে দেখেন, এই রুমে একটা জিন আছে, সে অনেক দূর থেকে এসেছে, সে ইন্ডিয়ার বর্ডারের পাহাড়ি অঞ্চল থেকে সে এখানে এসেছে কোনো একটা কাজে। সে নাকি এখানে বেশ অনেক দিন থাকবে, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে সে বারবার হুঁশিয়ারি করছিল সে কবিরাজকে। তিনি নাকি সেটা জানতে পারেন ভিতরে। তো সে মালিক বলছেন যে দেখেন, এরকম সমস্যা থাকলে তো আমার কর্মচারীরা এখানে কাজ করতে চাইবে না, আমি বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দিতে হবে আমার। তো কবিরাজ বলেন যে দেখেন, উপায় একটা আছে, আমি চেষ্টা করে দেখি যে আমি সেই জিনটাকে এখান থেকে তাড়াতে পারি কিনা। মালিক তখন বলেন যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেন, যতটুকু হাদিয়া দেওয়া প্রয়োজন আমি আপনাকে সবটুকু দিব, কিন্তু আপনি আমার এই সমস্যাটা পুরোপুরিভাবে সমাধান করে দেন, যেন পরবর্তীতে এখানে নতুন করে আর কোনো সমস্যা তৈরি না হয়। কবিরাজ বলেন যে আমাকে তাইলে 2 দিন সময় দেন, আমার একটু টুকটাক কাজকর্ম আছে, আমি সেগুলো শেষ করে তারপর আমি আপনার এই কাজটা করে দিব। এবং কবিরাজ বলে দিয়ে যান যে তিনি যতদিন না এখানে আসছেন এর মধ্যে যেন রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পর থেকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত কেউ যেন এই ছাদে না আসে। তিনি ভালো করে বুঝিয়ে দিয়ে যান মালিককে। তো মালিকও তাদের নিচ তলার যে মেসের পোলাপাইন ছিল
সেই ছেলেদেরকে তিনি বলে দেন, এবং তিনি তো আগেই হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে সন্ধ্যার পর যেন কেউ সেখানে না ওঠে। তারপরেও তিনি আবার বলে দেন যে সেই কবিরাজকে দেখানোর পরও তিনি সেই মেসের সদস্যদেরকে, অর্থাৎ রাশেদ ভাই তো সেই মেসের প্রধান ছিলেন, ওনাকে তিনি বলে দেন যে রাতের বেলা যেন কেউ সেই ছাদে না ওঠে। তো যারা শ্রমিক ছিল তারাও বলছিল যে আমরা যতদিন না পর্যন্ত এটা সমস্যার সমাধান হচ্ছে আমরা কাজ করব না। তাদেরও নাকি ভয় ভয় লাগছিল। তো পরবর্তীতে বেশ 2 থেকে 3 দিন সময় কেটে যায়। তারপরও নাকি ওই কবিরাজ বলেছিল সে 2 দিন পর আসবে, কিন্তু মালিক দেখে যে 2 দিন পরে সে কবিরাজ আসে নাই। সে কবিরাজের নাম্বারও কিন্তু মালিকের কাছে ছিল না। তো তিনি 2-3 দিন পর দেখছিলেন যে তখন কবিরাজ আসে নাই, তো তিনি 5 দিনের দিন তিনি সরাসরি ওই মেজর টিলায় কবিরাজের সে বাড়িতে চলে যান। তো সেখানে গিয়ে তিনি খোঁজখবর নেওয়ার পর দেখেন যে হ্যাঁ, কবিরাজ নাকি গতকাল তিনি এক জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে তিনি গতকালই এসেছেন এবং আজকে সন্ধ্যার পর তিনি সেখানে যাবেন বলে ঠিক করেছেন। তো মালিক বলেন যে ঠিক আছে, আপনি সন্ধ্যার পর আপনার সময় মতো আপনি সরাসরি চলে আসবেন আমার বাড়িতে এবং এসে আপনি আমাকে ডাক দিয়েন। তো এরপর সন্ধ্যার পরপরই ওই তান্ত্রিক অর্থাৎ ওই কবিরাজ সরাসরি তিনি চলে আসেন সেখানে ওই বিল্ডিংয়ে। আসার পর তিনি দোতলায় উঠে মালিকের বাসার কলিং বেল চাপেন। তো মালিক বের হয়ে বলেন যে আপনি যেহেতু আসছেন এত দূর থেকে, আপনি একটু বসেন, একটু হালকা পাতলা নাস্তা করেন, তারপর আপনি আপনার কাজ শুরু করেন। কবিরাজ তখন মালিকের বাসার ভেতরে প্রবেশ করে এবং তিনি হালকা পাতলা নাস্তা সে মালিক দেওয়ার পর তিনি নাস্তা খাওয়ার পর তিনি উঠেন উপরের রুমে। সে ছাদের রুমে তিনি সরাসরি চলে যান। তিনি মালিককে বলেন যে আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি গেলে হয়তো সমস্যা হতে পারে, সেই জিনটা হয়তো সেখানে এখন আছে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সে জিনটা হয়তো সেখানে এসেছে। কবিরাজ তখন সরাসরি উপরের রুমে চলে যান সেই ছাদের। সেখানে গিয়ে তিনি দেখেন যে বাইরের দরজাটা তালা দেয়া। তো ওনার তো ভেতরে প্রবেশ করতে হবে, না হলে তো তিনি কোনো কাজ করতে পারবেন না। তিনি আবারও নিচতলায় আসেন, এসে তিনি বলেন যে আমি তো চাবি নিতে ভুলে গিয়েছি। তো মালিক তিনি আবার রুমের চাবি দেন, দিয়ে বলেন যে আপনি যা করবেন সাবধানে করেন, যেহেতু আপনার ক্ষতি না হয়। তো কবিরাজ তখন রুমের চাবিটা নিয়ে তিনি সরাসরি উপরে যান। গিয়ে তিনি ওই দরজায় কয়েকটা টোকা দেন সর্বপ্রথম। তো তিনি যে কাজটা করেছিলেন উপরে গিয়ে, সেখানে তো কেউ ছিল না। তো পরবর্তীতে ওই কবিরাজ সম্পূর্ণ ঘটনাটা তিনি ওখানে গিয়ে কী কী করেছিলেন সেটা তিনি মালিককে সম্পূর্ণটা বলেন পরবর্তীতে। তো তিনি যেটা বলেছিলেন সেটা হলো যে কবিরাজ ওই রুমের ছাদের সেই রুমে তিনি যান, গিয়ে তিনি তো দেখেন দরজা তালা মারা। তো তিনি দরজাটা কয়েকটা টোকা দেন। টোকা দেওয়ার পর তিনি বলছিলেন, টোকা দেওয়ার পর তো কোনো সারা শব্দ নেই ভিতর থেকে। তো তিনি বলেন যে ভেতরে কে আছেন, ভেতরে যদি কেউ থাকেন আর সাড়া দিন। তো ভেতর থেকে একজন সাড়া দিল, পুরুষ কণ্ঠের একজন, খুবই ভারী গলা। সে সাড়া দিয়ে বলছিল কি চাই, এখানে আপনার কি কাজ, আপনি কেন এসেছেন? তো কবিরাজ বলছিল যে দেখেন, আপনি যে এখানে থাকেন, আপনি থাকার কারণে এই বাড়ির মালিকের সমস্যা হচ্ছে, আপনি এখান থেকে চলে যান, না হলে এই বাড়ির মালিক অন্য কোনো ব্যবস্থা নেবে। তো তখন নাকি সে ভেতর থেকে বলছিল, বারবার হুমকি দিচ্ছিল যে হ্যাঁ, আমাকে এখান থেকে সরাবে, কার এত বড় সাধ্য, কারো সাহস আছে কিনা আমাকে এখান থেকে নাড়ানোর। তো সে বলছিল যে আমি এখানে থাকবো এবং আমি এখানে অনেক বছর থাকবো, কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। সে তার ক্ষমতা দেখাচ্ছিল কবিরাজকে। সে বারবার বলছিল তার নাকি অনেক ক্ষমতা, তার নাকি অনেক পাওয়ার, সে ক্ষমতা বলে অনেক কিছুই করতে পারবে। সে চাইলে এই পুরো বাড়ি ধসিয়ে দিতে পারবে মাটির সাথে, সে নাকি এটা বলছিল। তো কবিরাজ বলছিল যে দেখো, তুমি বেশি বাড়াবাড়ি করো না, আমার কিন্তু অনেক ক্ষমতা তুমি জানো না, আমি যদি তোমাকে একবার ধরি তুমি কিন্তু বাঁচতে পারবে না। তো কবিরাজ নাকি ওই রুমের বাইরে থেকেই ভেতরে থাকা জিনটার সাথে অনেকক্ষণ কথোপকথন করেন এবং অনেক বিষয় কথাবার্তা বলেন। তিনি বারবার বোঝাচ্ছিলেন যে সেই জিনটা যেন এখান থেকে চলে যায়, কিন্তু সেই জিনটা সে এখান থেকে যাবে না বলে সে একদম স্থির হয়ে বসে আছে, সে যাবে না এখান থেকে। কবিরাজ তখন তিনি নাকি সেই দরজাটা খুলেন, দরজা খুলে তিনি ভেতরে প্রবেশ করেন। তো ভেতরে প্রবেশ করার আগে তিনি নিজের শরীরটা বন্ধ করে নিয়েছিলেন এবং তিনি সাথে করে যে পানি পড়াটা এনেছিলেন, সে পানি পড়াটা তিনি একটা
গ্লাসে নেন। ওনার থলে যে ছিল সেই থলেতেই টুকটাক জিনিসপত্র ছিল এবং কিছু গাছের ডাল ছিল। তো তিনি করলেন কি, ওই ওই গ্লাসের মধ্যে যে পানি পড়াটা ছিল সেই পানি পড়াটার মধ্যে সেই ডালগুলো তিনি চুবিয়ে তিনি পানিগুলো ছিটকাতে থাকেন রুমের ভেতরে প্রবেশ করে। তো পানিগুলো ছিটকানোর পরেই ওই জিনটা নাকি বারবার বলছিল। তিনি কিন্তু রুমের ভেতরে ঢুকে আসলে দেখতে পাচ্ছিলেন না কিছু, তবুও তিনি শব্দ শুনতে পাচ্ছিলেন যে ওই জিনটা নাকি চিৎকার করছে এবং বলছিল যে তুই আমাকে ক্ষতি করার চেষ্টা করিস, নাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো অনেকক্ষণ যাবৎ তিনি ভেতরে থাকেন এবং বিভিন্ন মারফতে তিনি চেষ্টা করতে থাকেন এই জিনটাকে এখান থেকে বের করার। তো পরবর্তীতে অনেকক্ষণ চেষ্টা করার পর বিশেষ কোন উপায়ে নাকি তিনি ওই জিনটাকে সেখান থেকে তাড়াতে সক্ষম হন। তো তিনি ওই বিশেষ উপায়টা তিনি মালিককে জানাননি, কারণ তিনি যে উপায়টা তিনি শিখেছেন যে ভারতের একজন খুবই নামকরা তান্ত্রিক তখন ছিল, যে তান্ত্রিকের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন, সেই তান্ত্রিকের কাছ থেকে তিনি এই নিয়মগুলো শিখেছিলেন। যদি কোনো জিন সরাসরি কথা না শুনে, খারাপ জিন, তাহলে যেন এই অস্ত্রটা তিনি ব্যবহার করেন। তো এই সেই তান্ত্রিকের শেখানো সেই অস্ত্রটা ব্যবহার করার পর নাকি সেই জিনটা সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং সে নাকি যাওয়ার সময় বলে যায়, আমি এখানে আর আসবো না কোনোদিন, এটা ঠিক আছে। কিন্তু ওই কবিরাজকে নাকি শাসিয়ে যায় যে তার জীবনের নাকি সে ক্ষতি করবে, আজ হোক কাল হোক সে নাকি ওই কবিরাজের জীবনের ক্ষতি করবে, এটা বলে সে চলে যায়। তো পরবর্তীতে ওই তান্ত্রিক ওই রুমটা বন্ধ করে দেয় পুরোপুরিভাবে তার নিয়ম অনুসারে, এবং ওই বাড়িটাও সে কিছু তাবিজ এবং কিছু কাগজে আরবি জিনিস লিখে সে ওই বাড়ির বিল্ডিংয়ের 4 কোণায় সে ঝুলিয়ে দেয় কাগজপত্রগুলো। তারপর সে কাজ সম্পন্ন করে সে আসে, মালিককে জানায় এই বিষয়টা। তো মালিক নাকি কবিরাজকে প্রায় 10,000 টাকার মতো হাদিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে হাদিয়া নিয়ে কবিরাজ চলে যায় এবং তিনি বলেছেন যে ওই রুমটা এখন থেকে সম্পূর্ণভাবে সেফ, ওখানে আর কোনো সমস্যা হবে না। কবিরাজ তিনি বলে দিয়ে গিয়েছিলেন যে অর্থাৎ তিনি তো রাতের বেলা কাজ করেছেন, পরদিন সকালবেলা বা দিনের বেলা যে কোনো সময় যেন পবিত্র তিনি পানি দিয়ে গিয়েছিলেন, পানি পড়া, সে পানি পড়া যেন বড় বালতিতে সে পানি পড়াটা পানির সাথে মিশিয়ে সে পানি যেন ছিটিয়ে দেওয়া হয় পুরো দেয়ালে, ওই রুমের ভেতরে অংশটুকুতে। তিনি এটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন মালিককে। তো পরবর্তীতে মালিক ওই কাজের যারা কাজ করতো বিল্ডিংয়ের, তারা সেখানে আসার পর তাদেরকে দিয়ে তিনি ওই পানি পড়া মিশ্রিত 1 বালতি পানি তিনি ওই রুমটার ভেতরে চারদিকে ছিটিয়ে দেন। তো এরপর থেকে ওই রুম একদম স্বাভাবিক থাকে, আর কোনো ধরনের অস্বাভাবিক কোনো কিছু বা ঘটনা ওই বাড়ির মালিক বা যারা ভাড়াটিয়া পরবর্তীতে এসেছিল তারা আর ফেস করেনি। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আপনাদের সংগ্রহে থাকে এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে সেই ঘটনাটুকু লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ভৌতিকতার ইমেল অ্যাড্রেস BHOUTIGGOTA ভৌতিকতা@gmail.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।